এত বড় কারসাজির সঙ্গে কি শুধু এই দুজনই জড়িত? আসলে সব টাকার খেলা। প্রবাদে বলে টাকায় নাকি বাঘের চোখও মেলে, কিন্তু এখানে বাঘের চোখ নয়, মেলে নামে বেনামে পাসপোর্ট। এখন দেখাবো ইট পাথর আর টেবিল চেয়ারের মার প্যাচার ফাঁক গলিয়ে কিভাবে বেরিয়ে আসছে এসব পাসপোর্ট। পাসপোর্ট অফিস থেকে বের করে আনা হয় এই মেশিন রিডেবল পাসপোর্টটি। পাসপোর্টের ৩ নম্বর পৃষ্ঠায় দেয়া আছে গ্রাহকের সব তথ্য। গ্রাহকের নাম দেয়া আছে মোহাম্মদ সানি, পিতা শফিকুল আর মাতার নাম আমেনা বেগম, ঠিকানা চিলারচর, মাদারীপুর। পাসপোর্ট নিয়ে মাদারীপুরের সেই ঠিকানায় যায় খোঁজের অনুসন্ধানী দল, তবে সেখানে এই নামের কাউকেই পাওয়া যায় না। এখানেই শেষ নয়, এই পাসপোর্ট বের করে আনতে ব্যবহার করা হয় একটি জন্ম সনদ, আর সেই জন্ম সনদে দেওয়া আছে চিলারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর, তবে নেই কোনো সিল। এই সিগনেচার আমার না, এবং আমি জানি না যেই করেছে এটা দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি করি আপনাদের মাধ্যমে। এই ধরনের সনদ ইস্যু হয়নি, এবং যে ফরম্যাটে এই সনদটা তৈরি করা হয়েছে সেই ফরম্যাট তার সম্পূর্ণ ভুয়া, কারণ আমরা চিলারচর ইউনিয়ন পরিষদ এই ধরনের ফরম্যাটে সনদ ইস্যু করি না। পাসপোর্টের ওই ৩ নম্বর পৃষ্ঠায় দেয়া আছে সবুজ নামে একজনের নাম ঠিকানা, যা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য। গ্রাহকের সঙ্গে সবুজের সম্পর্ক দেওয়া আছে, তারা একে অপরের ভাই। সবুজ নামে কেউ থাকে না, এটা এখন 38 ফজর নাম্বার, এটা ঠিক আছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া। আর যদি কেউ এখানে খুঁজতে আসে না সবুজ নামে কাউকে। জরুরি যোগাযোগের জন্য দেয়া আছে সবুজের একটি মোবাইল নম্বর, তবে নম্বরটি বন্ধ। সব তথ্য যাচাই বাছাই করার দায়িত্ব স্পেশাল ব্রাঞ্চের। পাসপোর্ট অফিসে কোনো আবেদন জমা পড়লে তারা গ্রাহকের সব তথ্য যাচাই বাছাই করার পর একটি প্রতিবেদন জমা দেয়। এসবির দেয়া সেই প্রতিবেদনের উপর ভিত্তি করেই করা হয় পাসপোর্ট। আমরা আমাদের অনুসন্ধানের প্রয়োজনে যে পাসপোর্টটি পেয়েছি তার নাম, ঠিকানা, জরুরি নম্বর, এমনকি ঠিক নেই জন্ম সনদও। তারপরও এসবির রিপোর্ট আসে আর পাওয়া যায় পাসপোর্ট, তাও আবার মেশিন রিডেবল পাসপোর্ট। কিভাবে সম্ভব? আপনার কাগজপাতি, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন, এটা আমি ম্যানেজ করতেছি। আপনি ঠিকানাটা দিবেন, আপনার নাম, আপনার বাবার নাম আর জন্ম তারিখ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এভাবেই নাম ঠিকানা পরিবর্তন করে জঙ্গি সংগঠনের সদস্য, শীর্ষ সন্ত্রাসী, এমনকি রোহিঙ্গারাও খুব সহজেই হাতে পেয়ে যাচ্ছেন পাসপোর্ট। তারপর সেই বেনামি পাসপোর্ট ব্যবহার করে অপরাধীরা অনায়াসেই পাড়ি জমাচ্ছেন দেশের গণ্ডি পার হয়ে বিদেশে, যার সংখ্যাও নেহায়েত কম নয়। গোয়েন্দার এই কর্মকর্তা বললেন একই কথা। তার মতে এসবি প্রতিবেদন নিয়ে সতর্ক থাকতে বহুবার অভিযোগ দেওয়া হয়েছে। আমরা ভেরিফিকেশন যদি দেখি ঝামেলা আছে, ভুল হয়েছে, সেটা আমরা তো লিখি এবং ব্যবস্থাও হয়, এরকম হয়। আর যেমন আমরা ওই যে শুরুর দিকে ইনিশিয়ালি যাদের গ্রেপ্তার করছি, বাংলাদেশি পাসপোর্ট পাইছিলাম, আব্দুল রব, দাউদ মার্সেন্ট, সেই যারা বানানোর ক্ষেত্রে সহযোগিতা করছে তাদেরকে আমরা ধরছি, মানে তাদের বিরুদ্ধে আমরা করছি, লিখে দিছি অথরিটিকে, কিন্তু এটা এনফোর্স করার সুযোগ আমাদের নাই। তবে যে যাই বলুক না কেন, পাসপোর্ট অফিসের সব স্তরে টাকার ভাগ দিয়েই দালালরা বের করে আনে পাসপোর্ট, তা এখন সুস্পষ্ট এবং প্রমাণিত। এমনি যাবেন, আর এইভাবে আমি কইছি যে ফাইলটা চ্যানেল করা আছে, অন্য লোক দেখছেন যে যারটা বইনা মামু, তুমি আমারে কইছো যে একমাত্র সেনাবাহিনী দেখে না, বলছি। যাবার চিন্তা মাথায়ও আনবেন না, কারণ বিরতির পরে পাসপোর্ট অফিসের বড় কর্তাকে নিয়ে ফিরবো আমরা, যিনি আমাদেরকে বলেছিলেন কোনোভাবেই জাল করা সম্ভব নয় মেশিন রিডেবল পাসপোর্ট। তাহলে এটা অপেক্ষা করুন। এই সেই নাম পরিচয়হীন পাসপোর্ট, এর দায়ভার কার? কি বা জবাব দেবেন বড় কর্তা? নাকি দাবি করবেন সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন কিংবা অন্যদের ষড়যন্ত্র? না,
যা ভেবেছিলাম ঘটনা সেদিকে মোড় নিল না। অনেকটা বিনীত হয়ে ক্ষমা চাইলেন পাসপোর্ট অফিসের মহাপরিচালক আব্দুল মাহবুদ। আমি দয়া করে মাফ করুন, আমি আপনার বিনীতভাবে অনুরোধ করছি আপনি মাফ করুন। আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ প্লিজ। কিন্তু কেন এত সংকোচ সত্যের মুখোমুখি হতে? আসলে কি ক্ষমা চাওয়ার মতো কোনো অন্যায় তিনি করেছেন? প্রশ্ন কিন্তু থেকেই যায়। ক্ষমা চাওয়ার পর এবার যথারীতি অনুরোধ সংবাদ পরিবেশন না করা। এখন আবার কি আপনার এই তেলে আগুন জ্বলবেন? ভুলে যাবেন না যে আমাদের মূল অনুসন্ধান কিন্তু সেই খোয়া যাওয়া 2823টি মেশিন রিডেবল পাসপোর্টের ব্ল্যাঙ্ক বুকলেট এখন কোথায়, কাদের হাতে। কিন্তু সে বিষয়ে মুখে সিপি এঁটে বসে রইলেন মহাপরিচালক। দয়া করে আমাকে এ সম্পর্কে, চুরি সম্পর্কে জিজ্ঞেস না, আমি মাপ চাচ্ছি আপনার কাছে, অনুরোধ করছি আপনি দয়া করে এটা ইয়ার দিন। এরপর অবশ্য মুখ খুললেন তিনি, স্বীকার করলেন এর সাথে জড়িতরা সে সময় পাসপোর্ট অফিসেই কাজ করতেন। এইখান থেকে যারা কাজ করতো তারাই বেড়াই ক্ষেত খেয়েছে। আমার মতো ছোট লোক না, বুয়েট ইঞ্জিনিয়ারেরা। আর যারা খোয়া গেছে তাদের গেস্টে মামলা হয়েছে, তারা জামিনও পেয়েছে। জামিন তো মানে কোর্টের ব্যাপার, আদালতের আইনের আওতায় আনাটাই বড় জিনিস। চোর তো চুরি করতেই পারে। তবে তিনি দাবি করেন মেশিন রিডেবল পাসপোর্টে আছে 38টি নিরাপত্তা চিহ্ন, আর এ কারণেই চুরি যাওয়া পাসপোর্ট বিশ্বের কোথাও ব্যবহার করা অসম্ভব। একটা জিনিস মনে রাখেন, যে আউট করুক এই পাসপোর্ট চলবে না, কারণ আমার ডাটা সেন্টারে যদি তার মানে ইনপুট না থাকে এই পাসপোর্ট ইমিগ্রেশন পাস হবে না। পাসপোর্ট অফিসের দেয়া তথ্য মতে চাহিদা অনুযায়ী নতুন ও পুরাতন মিলিয়ে প্রতিদিন পাসপোর্ট ইস্যু করতে হয় প্রায় 14,000, যার ব্যবস্থাপনা দায়িত্বে আছে সেনাবাহিনী। প্রচন্ড নিরাপত্তা সহকারে আনা হয়। তার মানে এটা নিরাপত্তা বলয়ের মাঝখানে এগুলো রাখা হয়। জি অবশ্যই। সেখান থেকে কোন প্রকারে খোয়া যাওয়া কি সম্ভব? পৃথিবীতে সবকিছু ঘটা সম্ভব। চুরি যাওয়ার পর যে তদন্ত প্রতিবেদন হয় সেখান থেকে জানা যায় পাসপোর্টের জন্য ব্যবহৃত ব্ল্যাঙ্ক বুকলেট বিমানযোগে আমদানি করা হয় পোল্যান্ড থেকে। বিমানবন্দর থেকে বইগুলো সরাসরি জমা হয় পাসপোর্ট অফিসের ওয়্যার হাউসে। দিনের চাহিদা অনুযায়ী সেখান থেকে আনা হয় প্রিন্টিং এর জন্য। কিন্তু বাস্তব চিত্র হলো প্রিন্টিং এ নেয়ার পথে নেই কোনো নিরাপত্তা বলয়। মহাপরিচালকের সাথে আলাপ সেরে আমরা আরো জানতে সামনের দিকে এগিয়ে যাই। সেখানে দেখা যায় সংরক্ষিত অনেক জায়গাতেই রয়েছে সাধারণ মানুষের অবাধ বিচরণ। এরপর কোনো বাধা ছাড়াই আমরা টপকে গেলাম নিরাপত্তা বলয়। 2012 সালের মার্চে পাসপোর্ট অফিস থেকে খোয়া যায় 2823টি মেশিন রিডেবল পাসপোর্টের ব্ল্যাঙ্ক বুকলেট। চুরি নয়, একেবারে পুকুর চুরি। অভিযুক্তের তালিকায় উঠে আসে পাসপোর্ট অফিসেই কাজ করে এমন 11 জনের নাম। নামগুলো ভালো করে দেখে রাখুন। এই মামলায় অভিযুক্ত প্রত্যেককে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয় তারা। যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারাই শুধু নয়, পাসপোর্ট অফিসের পাসপোর্ট চুরি যাওয়ার বিষয়টির দায় কোনোভাবেই কি এড়াতে পারেন মহাপরিচালক? ডিজের অবশ্যই সে যেহেতু পরিচালক ছিল বা তারই এটা দায়িত্ব ছিল, অবশ্যই তাকে এটা দায়ভার গ্রহণ করতে হবে। আগেই বলেছি ব্ল্যাঙ্ক পাসপোর্টগুলো পোল্যান্ড থেকে আসে আইরিশ জেভির মাধ্যমে, কিন্তু পাসপোর্ট খোয়া যাওয়ার পর থেকেই সে সময় দায়িত্বে থাকা আইরিশ জেভির কোনো কর্মকর্তার টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। সে সময় ব্যবস্থাপক হিসেবে যিনি দায়িত্বে ছিলেন তার ঠিকানা সংগ্রহ করে আমরা তার মোহাম্মদী হাউজিং সোসাইটির বাসায় যাই, কিন্তু ঠিকানায় গিয়ে দেখা যায় তৎকালীন ব্যবস্থাপক তার বাসার ভুয়া ঠিকানা ব্যবহার করতেন। আমার জানা মতে সোসাইটি 9 নম্বর রোডে এই 92 নম্বর কোনো বাড়ি নেই, আর এখানে 22 নম্বর এই 9 নম্বর রোডে এই 22 নম্বর বাড়ি পর্যন্ত শেষ, লাস্ট, এর আর কোনো বাড়ি নেই। হয়তো ঠিকানা কোনো আপনাদের ভুল হতে পারে। যে সময় পাসপোর্ট অফিস থেকে এই বিপুল ব্ল্যাঙ্ক পাসপোর্ট খোয়া যায় সে সময়ও মহাপরিচালকের দায়িত্বে ছিলেন এই মাবুদ। এত কিছুর পরেও কেন ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে ঘটনার মূল হোতারা? কারণ যে ধারায় মামলা করা হচ্ছে সেগুলো অত্যন্ত দুর্বল, তাই জামিন কিংবা মুক্তি দুটোই মিলে যাচ্ছে খুব সহজে। এই দায়িত্ব তো পাসপোর্ট অফিসের যারা কর্তা ব্যক্তি তাদের উপর দায়িত্ব বর্তায়, এবং এই পাসপোর্ট যিনি ইস্যু করেন এবং এই কক্ষের দায়িত্বে যিনি ছিলেন, স্টোর রুমের দায়িত্বে যিনি ছিলেন,
তার উপরে এটা বর্তায়। তো এটা যদি সাধারণ মামলা করা হয় তো সাধারণ মামলায় এটার হয়তো ঠিকভাবে বিচার হবে না। যদি তারা ঘটনার সাথে তারা সংশ্লিষ্ট থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং অভিযোগপত্র তাদের নাম আসবে। এই দণ্ডবিধিতে যে সাজা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা দেওয়া যায় যিনি জাল পাসপোর্ট ব্যবহার করেছেন বা যিনি জাল পাসপোর্ট তৈরি করেছেন অথবা জাল পাসপোর্ট তৈরির কাজে সহযোগিতা করেছেন। পাসপোর্ট অফিসের মনিটরিং এর ব্যবস্থা এতই নিবিড় যে তাদের সরকারি ওয়েবসাইটে ভুয়া পাসপোর্ট দেওয়ার বিজ্ঞাপন দেওয়া থাকলেও সে বিষয়ে কিছুই জানতো না পাসপোর্ট কর্তৃপক্ষ। পাসপোর্টের ওয়েবসাইটে দেখি এমআরপি পাসপোর্ট একটা শব্দ লেখা আছে, উই প্রোভাইড ফেক পাসপোর্ট, সরকারি ওয়েবসাইটে লেখা আছে, আমি দেখেছি। ওটা কি ওই প্রোভাইড ফেক পাসপোর্ট? আমি পসিবল এটা নিশ্চয়ই হ্যাক করেছে কেউ। বিষয়টি মহাপরিচালককে জানানোর পরপরই শুরু হয়ে যায় ইঁদুর দৌড়। আগে ঠিক করো ওটা। করবে স্যার, আমার কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই। কার কাছে? কই সে কই? রসলাম ভুয়াকে ডাকো। যাও ঠিক করো, আগে ঠিক করো, এখনই ঠিক করে আমি যারা জলদি এসো না। কি লিখছে দেখছো? প্রিন্ট আউট নাও। তারপরেও হতাশ নন মহাপরিচালক, বললেন পাসপোর্ট অফিসের ব্যবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো। জানতে ইচ্ছে করছে না কারা এত টাকা খরচ করে বানিয়ে নিচ্ছে এসব ভুয়া পাসপোর্ট? তাদের স্বার্থই বাকি কি করে তারা এসব পাসপোর্ট দিয়ে কোথায় যায়? উত্তরে বলি, এসব পাসপোর্টের ব্যাপারে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে সন্ত্রাসী আর রোহিঙ্গা শরণার্থীদের। কারণ অপতৎপরতা চালাতে হলে সবার আগে নিজের পরিচয় গোপন করার প্রয়োজন হয় তাদের। আর এই কাজটাও খুব একটা কঠিন নয়, একটু বেশি টাকা খরচ করলেই বেরিয়ে আসে পাসপোর্ট। আর এই সুযোগ নিয়েই মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা, সন্ত্রাসীরা চলে যাচ্ছে পাশের দেশে। তাদের রোডম্যাপটা যদি বলতে হয়, প্রথমে তারা বার্মার সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা নাসাকা বাহিনীকে টাকা দিয়ে বাংলাদেশে আসে, আর এই দেশের কতিপয় দালাল চক্রের সহায়তায় পেয়ে যায় জাল পাসপোর্ট, সাথে ভিসাও, তাও আবার জাল। সৌদি আরব থেকে টাকা পাঠাইছি, আমার ভাইয়া পাঠাইছি, ওই জন্য আমি পাসপোর্ট পাইছি। পাসপোর্ট তুমি বার্মার নাগরিক? বার্মার নাগরিক হয়ে বাংলাদেশে পাসপোর্ট কিভাবে পেলা? দালালি দিয়ে জানেন। তোমাদেরকে নিয়ে যায় না কখনো? ছবি তুলছো কিভাবে? ছবি তুলছে কিভাবে তুমি জানতে না? নাসাকার টাকা দিছ? কত টাকা দিছ? 35,000। 35,000? ও নাসাকা বাহিনীতে 35,000 টাকা দিছ? মায়া খায় দিত, মায়া খায়। বিভিন্ন সময়ে কক্সবাজার হয়ে ট্রানজিট হয়ে মিয়ানমার থেকে এই রোহিঙ্গারা আসে। তো এরা আসে বিভিন্ন দালালের মাধ্যমে। এই দালালগুলো কক্সবাজারের কিছু স্থানীয়, বান্দরবনের কিছু স্থানীয়, আবার কখনো দেখা যায় পুরোনো পল্টন এলাকার কিছু দালাল, তাদের মাধ্যমে তারা পাসপোর্টগুলো নিয়ে আসে এবং তারা এই জাল ভিসা তৈরি করে তারপরে তারা সৌদি আরব বা মালয়েশিয়া এরকম দেশে তারা ভ্রমণ করে। হিসেব মতে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বসবাস করছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সৌদি সরকারের তরফ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল 2010 সালের জানুয়ারি মাসে। কিন্তু তারপর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেই তাদের দায় সেরেছেন, কিন্তু থামেনি সেই চক্রের তৎপরতা। সরকার যাই বলুক না কেন, প্রকৃত সত্য হলো আমাদের শ্রমবাজারে রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে ভুয়া পাসপোর্ট নিয়ে, আর তা সম্ভব হচ্ছে কাঠামোগত দুর্নীতির কারণেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এমন অভিমত দিচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট কমিশন বসিয়ে এই যে বিভিন্ন স্ট্রাকচারকে নতুনভাবে সাজানো এবং নতুন স্ট্রাকচার নিয়ে আসা, যে আমি কিভাবে করাপশনটা কমাতে পারি, একেবারে যে উপায় নেই তা না, এবং বিভিন্ন দেশে আমি কিভাবে কমিয়েছি, সেইগুলো যদি আমি যখন সিরিয়াসলি দেখব, তখন আমি মনে করি যে আজকের যেই পর্যায়ে আমরা যেখানে করাপশনটা আসছে সেটা থামানো যাবে। কিন্তু সেই ব্যাপারে আমি কোনো উদ্যোগ দিতে পারছি না। শুধু শ্রমবাজারই নয়, এই বিশ্লেষক মনে করেন সন্ত্রাসীরা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের হাত করেই বের করে আনে ভুয়া নাম পরিচয়ের পাসপোর্ট। শুধু যে রোহিঙ্গারা নিচ্ছে তা না, আমি এমনও জানি যে অনেক পাকিস্তানি নাগরিক আছে যাদের বাংলাদেশের পাসপোর্ট আছে, এবং আমি অবাক হব না যদি ভারতের নাগরিকেরও কিছু বাংলাদেশ পাসপোর্ট থাকে, এবং বাংলাদেশেরও আবার ভারতের পাসপোর্ট বা বাংলাদেশেরও পাকিস্তান পাসপোর্ট। এই পুরো দক্ষিণ এশিয়ায় একটা বড় আকারের বিষয় হলো করাপশন। সেটাকে আমি যদি থামাতে চাই, আমি মনে করি যে স্ট্রাকচার পরিবর্তন করে থামানো সম্ভব। উপর মহল হয় না, যেহেতু উপর মহল নিজেও হয়তো শেয়ার পেয়ে থাকেন একটা জিনিস, আর একটা জিনিস তার উপরে ক্ষমতা, যেহেতু
তাকে সরানোর যার ক্ষমতা সে এই ব্যাপারে হয় সিরিয়াস না, বা তার মধ্যে হয়তো কোনো ঝামেলা